বিশ্বকাপে রোনালদো ইয়ামাল ব্লকবাস্টার ফাইট আইবেরিয়ান ডার্বিতে মুখোমুখি পর্তুগাল স্পেন, সকালে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতের সংকট, বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানির চাপ কমাতে চায় সরকার। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর রাষ্ট্রদূতের। শেষ বিদায়ে ভালোবাসা সিক্ত আয়াতুল্লাহ খামেনি। তেহরানে 10 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল, মরদেহ আজাদ স্কয়ারে বন্ধ তেহরানের আকাশসীমা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সবার সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই জানিয়ে দেব ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের শেষ 16তে মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। বিশ্বকাপের ব্লকবাস্টার এই ম্যাচ দেখতে রাজধানীর টিএসসিতে ভিড় করেছেন সমর্থকরা, আর সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যুক্ত হব তার সাথে। তামিম, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি, আমাদের একটু জানাবেন। আমার পিছের দৃশ্যটা নিশ্চয়ই দেখছেন যে আসলে রোনালদোর জন্য বাংলাদেশের ভক্তরা কতটা পাগল। আজকের যে ম্যাচটা রোনালদোদের স্পেনের বিপক্ষে আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আসরের সবচেয়ে বড় ম্যাচ, এবং এই ম্যাচই আসলে রোনালদোদের ভাগ্যটা কি হচ্ছে সেটার নির্ধারণটা হবে। আমরা যদি বলি আসরের হট ফেভারিট স্পেন, অবশ্যই তাদেরকে ফেভারিট মানা হচ্ছে, তবে রোনালদোর পর্তুগালও কিন্তু আসলে অনেক বাধা পেরিয়ে আজকের এই রাউন্ড অফ 16-এর ম্যাচে আছে। তবে ভক্তদের যে বিশ্বাস, আমি যদি টিএসসির পরিবেশটা দেখাই, যে ভক্তরা রোনালদোর জন্য আসলে গলা ফাটিয়ে চিৎকার করতে টিএসসিতে হাজির হচ্ছেন, এবং তারা কিন্তু আসলে সময় যত গড়িয়েছে এবং খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং ভক্তরা কিন্তু গলা ফাটাচ্ছেন ভক্তদের জন্য। আমি যদি দেখাই যে আসলে বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন, এবং তারা রোনালদোর জন্য যে ভালোবাসা, রোনালদোর এই যে আমি দেখাচ্ছি যে, এবং ভক্তদের যদি ভালোবাসাটা দেখায়, পুরো ভালোবাসাটাই রোনালদোর জন্য। আপনারা যদি দেখেন যে এবারের বিশ্বকাপে রোনালদোর শেষ বিশ্বকাপ, এবং রোনালদো যে এর পরবর্তী বিশ্বকাপে আর থাকছেন না সেটা নিশ্চিত। তো যার কারণে আসলে রোনালদোর হাতে একটা ট্রফি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। তারা বিশ্বাস করতে চান যে আসলে আজকের এই কঠিন ম্যাচটা পাড়ি দিয়ে আসলে রোনালদোর পর্তুগাল কোয়ার্টার ফাইনালে যাবে, এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনাল, তারপর ফাইনালে যাবে। তবে এই বাধাটা আসলে রোনালদোর জন্য অনেক কঠিন, যেহেতু স্পেনের মতো একটা টিম, লামিন ইয়ামাল, যদি ওয়ারজাবালের কথা বলি, অলমোর কথা বলি, আসলে তাদের যেই ফর্ম, সেই জায়গা থেকে পর্তুগালের আসলে ম্যাচটা বের করে নিতে অনেক কঠিন হবে। তবে পর্তুগালের যে ডিফেন্স লাইন, তাদের আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সাথে আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে পর্তুগালের আসলে ফরওয়ার্ডে রোনালদো এবং ব্রুনোর যেই কমিউনিকেশন গ্যাপ রয়েছে, সেইটা নিয়ে কিন্তু তাদের অনেক প্রত্যেক ম্যাচে ভুগিয়েছে, এবং সেই যা যদি আসলে পর্তুগাল পেরিয়ে উঠতে পারে, তাহলে এই ম্যাচে হয়তোবা পর্তুগাল জয়টা তুলে নিতে পারবে। এখন দেখার বিষয় যে আসলে রোনালদোর বিদায় নাকি আসলে শেষ পর্যন্ত স্পেনকে রুখে দিয়ে আরও একদম ফাইনালের পথে এগিয়ে যায় রোনালদোর পর্তুগাল। তো টিএসসি থেকে দর্শকদের উন্মাদনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর টিএসসি থেকে স্পেন পর্তুগাল ম্যাচের দর্শকদের, সমর্থকদের উন্মাদনা জানাচ্ছিলেন সহকর্মী তামিম। বিদ্যুতের ভুতুড়ে বিলের কিছু ক্ষেত্রে করণিক ভুল পাওয়ার কথা স্বীকার করেছেন সচিব। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে বিদ্যুৎ খাতের সংকটের জন্য আওয়ামী লীগ আমলের ভুল নীতিকে দায়ী করে প্রতিমন্ত্রী জানান, আগের চুক্তিগুলো পর্যালোচনা করেছে সরকার। আর মন্ত্রী বলেন, নবায়নযোগ্য উৎস বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ঢাকার বাইরে লোডশেডিং সহ গ্রাহক ভোগান্তির নানা অভিযোগ সামনে আসছে গত কয়েকদিন ধরে। এমন পরিস্থিতিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকরা। ব্রিফিংয়ে সচিব জানান, অতিরিক্ত বিলের অভিযোগ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে বিদ্যুৎ বিভাগ। শুধুমাত্র মিটারের ত্রুটি বা
কোনো ভুতুড়ে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। কিছু কিছু করণিক ভুল আমরা শনাক্ত করেছি এবং সেগুলোর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ প্রতিকার করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে সংকট। রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। এদিকে রাজধানীতে আরেক আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, যেভাবে আমার কাছে ইনভেস্টাররা আসতেছে তাতে মনে হয় এটা পসিবল। আর এই 10,000 মেগাওয়াট যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। নীতি নির্ধারকরা বলছেন, গ্রাম শহর লোডশেডিং বৈষম্য কমাতে সচেষ্ট রয়েছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ। নিজেও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে গত মাসে মালয়েশিয়া ও চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বন্ধু প্রতিম দেশ সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হলো সরকার প্রধানকে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। His Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার শিশুদের চোখের জটিলতার চিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপে IAPB এর সহযোগিতা চাওয়া হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনাও দেন। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যা চিহ্নিত করে সুপারিশ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কর্মজীবী মায়ের সন্তানের সঠিক বিকাশ ও শিক্ষার জন্য দিবাযত্ন কেন্দ্রকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সোমবার সকালে পানি ভবনে কর্মশালায় তিনি বলেন, দেশের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায় সরকার, তা দিবাযত্ন কেন্দ্রের মাধ্যমে এগিয়ে যাবে। এটাতে কিন্তু আগে আসলে বোঝা যায় নাই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পানি ভবনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। মানুষের মস্তিষ্কে শুরুতেই সারা দেশে শিশুদের জন্য 43টি ডে কেয়ার সেন্টার বা দিবাযত্ন কেন্দ্র চালু ও পরিকল্পনা তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উদ্যোগ প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। প্রান্তিক লেভেল বলতে জেলায় উপজেলায়, সেটি সরকারি হোক বেসরকারি হোক, আমরা কিন্তু এটাকে
অ্যাকোমোডেট করতে পারি এবং অ্যাড্রেস করতে পারি। সরকার আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছে উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পাইলট প্রকল্প হিসেবে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও এগিয়ে নেওয়া হবে দিবা যত্ন কেন্দ্র। আবারও এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই। কর্মজীবী নারীদের সন্তান নিয়ে জীবন সংগ্রামের কথা তুলে ধরে ডাক্তার জুবাইদা রহমান বলেন, ডে কেয়ার সেন্টার না থাকলে সুস্বাস্থ্য থেকে বঞ্চিত হবে আগামীর শিশুরা। মানসম্মত প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম হবে ডে কেয়ার সেন্টার থেকেই। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন, ভিত্তি সততার, ভিত্তি নিষ্ঠার। এর আগে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে তেজগাঁও সরকারি শিশু পরিবার ও ভূমি ভবনের শিশু দিবা যত্ন কেন্দ্র ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড। এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। আয়োজনে সারা দেশে সমবায় ভিত্তিতে উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিবসটির আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, অর্থনীতিকে চাঙ্গা করবার যে কর্মসূচি বর্তমান সরকারের, এই কর্মসূচিগুলোতে আপনাদেরকে আগের মতো আবার ফিরে যেতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গ্রাম বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। এদিকে সিডাপ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। The government of Bangladesh has taken series of programs which will benefit rural people as a whole. Some of these key programs are agriculture support, full debt waivers for smallholders farmers with outstanding agriculture loans up to Taka 10,000, benefiting over 1.2 million farmers. Village development hubs, utilizing institutions like ANSA BTP to transform villages into centers of governance, infrastructure and public services. বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সরকারের সঙ্গে সমন্বয় করেই তাফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। একই সঙ্গে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়েও সরকারকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED ফল উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দেন 4 কমিশনার সহ ইসি সচিব। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেন, নির্দিষ্ট সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে ইসি। আমরা অক্টোবরকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি যাতে নির্দিষ্ট সময়ে সকল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে
আমাদের কাজটা করতে হবে। সরকারকে আমরা নিশ্চয়ই চিঠি দিয়ে অবহিত করব যে আপনারা যে সমস্ত সীমানা বিরোধ আছে দ্রুত নিষ্পত্তি করুন। আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে কমিশন সে ব্যাপারে আশাবাদী বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, সংবাদে মিসলিড যাতে না হয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান কমিশনাররা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সার্ক পুনরুজ্জীবিত করতে ইতিবাচক সব সদস্য রাষ্ট্র, এই সদিচ্ছাকে এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের অবিশ্বাস ও বিরোধ কাটিয়ে আঞ্চলিক সহযোগিতার নতুন ভিত্তি করতে পারলে আবারও কার্যকর হতে পারে দক্ষিণ এশিয়ার জোটে। এক দশকের বেশি সময় ধরে স্থবির সার্ক। 2016 সালে ভারতে সন্ত্রাসী হামলার পর নির্ধারিত শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর হয়নি আর কোনো বৈঠক। ভারত পাকিস্তানের বৈরিতার প্রভাবে বাণিজ্য, সংযোগ ও উন্নয়ন সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আঞ্চলিক জোট অনেক দিন ধরেই কাগজে কলমে সীমাবদ্ধ। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আস্থা পুনর্গঠন আঞ্চলিক সংহতির নবায়ন সার্কে পুনর্জীবিত করার রূপরেখা শীর্ষক সেমিনারে যোগ দেন কূটনীতিক, গবেষক, নীতি নির্ধারক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, সংযোগ, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহযোগিতার বিপুল সম্ভাবনা বাস্তব রূপ পায়নি রাজনৈতিক বিরোধ ও আস্থার সংকটে। এ অবস্থায় আস্থা তৈরিতে ধারাবাহিক উদ্যোগ নেয়ার তাগিদ দেন বক্তারা। Trust building process should be discussed informally. It's just a matter of political will to let the others to discuss if there is a problem. Problem that we have is not the walls and the barbed wire on the fencing. It is the walls and the barbed wires inside our minds. প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর সার্কভুক্ত সব সদস্য রাষ্ট্রের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে বিএনপি। জোটটিকে পুনরায় সচল করতে ইতিবাচক মনোভাব জানিয়েছে সব দেশই। এখন রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে। Long-standing India-Pakistan tensions have made consensus difficult and have often slowed regional initiatives. I have spoken to all the member states separately. All of them were very positive about revival of SARC. Now I think it's about time that we put the intent has to be actionable. দক্ষিণ এশিয়ার অভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠন সম্ভব হলে সার্ক আবারও কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে ফিরে আসতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তি কমিয়ে আর্থিক সেবায় গতি আনতে সব শ্রেণীর মানুষকে ডিজিটাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শেয়ার বাজার, ইন্স্যুরেন্স সহ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও অপব্যবহার ঠেকাতে ডিজিটাইজেশন ব্যবস্থা বাস্তবায়নের তাগিদ দেন মন্ত্রী। সোমবার সকালে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। ইনক্লুসিভনেস আপনি খালি অর্থনীতিতে আনলে হবে না, এই যে মানুষের দুয়ারে সার্ভিস পৌঁছানোর ব্যাপারে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এগোনো কোনো সুযোগ নেই। ভীষণভাবে যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আমরা ইন্স্যুরেন্সের ক্লেম পাচ্ছে না, শেয়ার বাজারে যারা আছে যারা এটাকে মিসইউজ করছে, প্রতিটি ক্ষেত্রে মিসইউজ হচ্ছে, এগুলোকে যদি চেক দিতে হয় আমাকে এটা ফুলি ইমপ্লিমেন্টেশন করতে হবে।
শনিবারের মধ্যে সব ক্লিনিকে বাধ্যতামূলক ডেলিভারি রুম চালু করতে হবে, না হলে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সোমবার সকালে বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির কর্মশালায় মন্ত্রী বলেন, আগামীতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার অধিকাংশ হবে মিডওয়াইফারি কর্মী। এর মধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন। আগামী শিক্ষাবর্ষের বই ছাপাতে কেউ কোনো গাফিলতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, পেপার মিল মালিক এবং প্রেসের সঙ্গে সমন্বয়হীনতা ছিল। এই সমন্বয়হীনতা দূর করতে সরকার, পেপার মিল মালিক এবং প্রেসের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হবে। এবার তাদের মধ্যে যে চুক্তিপত্র হবে সেটা আমাদের সাথে এই চুক্তিপত্র হতে হবে যে কোন পেপার মিল থেকে কত মেট্রিক টন কাগজ দিচ্ছেন, কি গ্রামের কাগজ দিচ্ছেন, এবং আমরা আইডেন্টিফাই করব কে এখানে দোষ করছেন, ত্রুটিটা কার, এটাও আমরা আইডেন্টিফাই করব। অতএব আমরা এবার বই দেব, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় ব্যক্ত করেছেন সময় মতো দেব, এবং এখানে যারা ত্রুটি করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। শিক্ষকরা যেন সম্মান ও মর্যাদার সঙ্গে শিক্ষকতা পেশায় যুক্ত থাকতে পারেন, সেই লক্ষ্যে সিভিল সার্ভিস কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির 210তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় নাইমের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন তিনি। নাইমের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরাও নিজেদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলোর সমাধান নিয়ে মন্ত্রীর সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় শিক্ষা ব্যবস্থার পুরনো গতানুগতিক ধারায় চলতে পারে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নাইমের বিদ্যমান দুর্বলতাগুলো যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমি ডিসকাশন করলাম এখানে কি কি ডেভেলপমেন্ট হয়, আপনাদের ক্লোজিং ডেটে যদি আসতে পারি সেদিন আপনারা সকলে নোট করে রাখবেন যে কি কি দুর্বলতা আপনারা পেয়েছেন। আর যদি আমি না আসি আমার মন্ত্রণালয়ে এগুলি পাঠিয়ে দিবেন যে দিস ইজ আওয়ার রিকমেন্ডেশন টু ইমপ্রুভ দ্য নাইম। কেন্দ্রীয় শহীদ মিনারের লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানিয়েছেন লেখক, সাংস্কৃতিক সহ ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। শেষ কর্মস্থল বাংলা একাডেমি। অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদপুর প্রতিটি স্থানেই ছিল শোক আর শ্রদ্ধার আবহ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। সোমবার বেলা 11টায় শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। বাঙালির যে জাতিসত্তার বিকাশের জন্য ওনার যে অবদান সেটি স্মরণীয় হয়ে থাকবে। স্যারকে হারানোতে আমরা সত্যিকার অর্থে একজন অভিভাবককে হারিয়েছি। আমি ওনাকে একজন নিবেদিত প্রাণ চিন্তক মানুষ হিসাবে মনে করি। যে চিন্তাটা দল নিরপেক্ষ ছিল না, সেটা ছিল মানুষের কল্যাণের জন্য। পরে অপরাজয় বাংলার পাদদেশে নেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে বিদায় জানানো হয় আবুল কাশেম ফজলুল হককে। তার লেখনীর মাধ্যমে, তার কাজের মাধ্যমে আমাদেরকে তিনি অত্যন্ত আলোকিত করেছেন। এমন একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়াটা অত্যন্ত অপূরণীয় ক্ষতির মুখোমুখি আমরা হয়েছি। এর আগে সকালে শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে নেওয়া হয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বরেণ্য শিক্ষাবিদকে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, শিক্ষা সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন আবুল কাশেম ফজলুল হক। তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। তার প্রবন্ধ, তার গল্প সবই এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি বলেছেন। আবুল কাশেম ফজলুল হক সাহেবের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করব।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে চলছে রাষ্ট্রীয় শোক মিছিল। 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে আজাদ স্কয়ারে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। শোকের জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজপথে নেমেছেন লাখো মানুষ। কান্না, প্রার্থনা আর স্লোগানে প্রকম্পিত ইরানে চলছে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকযাত্রা। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সোমবার আবারও তেহরানের রাজপথে মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় মর্যাদায় খোলা ট্রাকে করে বহন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন। রাজধানীর ইমাম হোসেইন স্কয়ার থেকে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে শুরু হওয়া শোকযাত্রায় জাতীয় পতাকা, ব্যানার ও খামেনির প্রতিকৃতি হাতে অংশ নেন ইরানিরা। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কেউ কেউ কফিনবাহী ট্রাকের কাছে গিয়ে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন। গ্রীষ্মের তীব্র গরমে শোকাহত মানুষের স্বস্তির জন্য ভিড়ের উপর পানি ছিটাতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। কর্তৃপক্ষ জানিয়েছে 10 কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা তেহরানের প্রধান সড়ক অতিক্রম করবে। আজাদি স্কয়ারে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নেওয়া হবে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেয়ার কথা রয়েছে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শোকানুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে রাজধানীর আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মালয়েশিয়ায় 40 বাংলাদেশি শ্রমিকের বেতন নিয়ে উধাও এক বাংলাদেশি কন্ট্রাক্টর। প্রায় 41 লাখ টাকার এই প্রতারণায় চরম বিপাকে পড়েছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়া ও বাংলাদেশে আইনি পদক্ষেপ নেওয়া হলেও টাকা উদ্ধারে সরকারের জরুরি হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন 40 বাংলাদেশি শ্রমিক। অভিযোগ রয়েছে 1,36,500 রিঙ্গিত নিয়ে পালিয়ে গেছেন তাদেরই সহকর্মী ও বাংলাদেশি কন্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল খালেক। ভুক্তভোগীরা জানান, কোম্পানির মালিকের দেয়া শ্রমিকদের বেতন ও খরচ বাবদ টাকাগুলো স্টোরের লকারে জমা রেখেছিলেন। গত 9 জুন পুরো অর্থ নিয়ে পালিয়ে যান খালেক। মালয়েশিয়া পুলিশের তদন্তে উঠে এসেছে ঘটনার পরপরই বাংলাদেশে চলে যান তিনি। সবাই কাজের ব্যস্ততায় ছিলাম, এর মধ্যে উনি সকালবেলা টাকাগুলো নিয়ে উনি চলে যায়। এরপরে বস যোগাযোগ করে, আমরা যোগাযোগ করি, আমরা তার সন্ধান পাই না। খালেক টাকাটা নিয়ে গেছে, আমরা খুব কষ্ট হয়ে আছি। দেশেও কষ্ট হয়ে আছে, এদেশেও কষ্ট আছে। খাবারের টেয়া দিতে পারে না, রুম ভাড়া দিতে পারি না, দেশে টাকা পাঠাইতে পারি না। খুব কষ্টই আছি, আমরা টাকা পাঠাতে পারি না দেশে। আমাদের ছেলেপেলে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কোম্পানির মালিকও নিশ্চিত করেছেন শ্রমিকদের বেতন পরিশোধের জন্যই টাকাগুলো খালেকের জিম্মায় রাখা হয়। এদিকে টাকা ফেরত চাইলে বাংলাদেশে ভুক্তভোগীর স্বজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বাংলাদেশ হাইকমিশনটা জানানো হয়েছে, দেশের মধ্যে ওর ফ্যামিলিকেও জানানো হয়েছে, ওর ফ্যামিলিও আশ্বাস দিবে, কিন্তু আমাদের নম্বর ব্লক করে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানায় যেন আমাদের টাকাটা খুব দ্রুতভাবে উদ্ধার করা হয়। এই ঘটনায় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ ও বাংলাদেশে মামলা হয়েছে। সবার দাবি দ্রুত কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিয়ে কষ্টার্জিত অর্থ উদ্ধার করুক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফিনল্যান্ডে ফুড ডেলিভারি কোম্পানির নতুন নিয়মের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে। আগস্ট থেকে আর অন্যের আইডি ব্যবহার করে ডেলিভারির সুযোগ থাকছে না। এতে পড়াশোনার পাশাপাশি উপার্জন বন্ধের আশঙ্কা আন্তর্জাতিক শিক্ষার্থীদের। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। ফিনল্যান্ডে সর্ববৃহৎ ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ওল্ট
কুরিয়ার পার্টনার অ্যাকাউন্ট দিয়ে যে কেউ করতে পারেন ডেলিভারির কাজ। কাজের পরিমাণ, শহর, সময় এবং চাহিদার উপর নির্ভর করে কোনো কোনো শিক্ষার্থী মাসে আয় করে থাকেন কয়েকশো থেকে কয়েক হাজার ইউরো। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানো কিংবা দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও এই আয়ের উপর নির্ভরশীল অনেকেই। বেশিরভাগেরই নিজের নামে ওল্টের অ্যাকাউন্ট না পেয়ে পরিচিত কারো অ্যাকাউন্ট ব্যবহার করে ডেলিভারি করতেন। বিনিময়ে মাসিক নির্দিষ্ট অর্থের অনেকটাই চলে যায় আইডির মালিকের কাছে। ফলে প্রকৃত পরিশ্রম করলেও পুরো অর্থ হাতে পেতেন না কাজ করা ব্যক্তি। এখন যারা নতুন আসবে তারা যদি এই আইডিটা না পায় তাহলে সেক্ষেত্রে তাদের আসলে জীবিকা নির্বাহ করা একটু কঠিন হয়ে যাবে, কারণ নতুন যারা স্টুডেন্ট তারা এসে একটা সমস্যায় পড়বে। আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম, যা কার্যকর হলে এই সাবস্টিটিউট ব্যবস্থার অবসান ঘটবে। অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট কেবল তিনি ডেলিভারির কাজ করতে পারবেন। এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তাদের অনেকেরই এখনও ওল্টের নিজস্ব অ্যাকাউন্ট নেই। তবে বিষয়টির ইতিবাচক দিকও দেখছেন কেউ কেউ। এটা তো মানে একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ হচ্ছে অনেকে এখন চিন্তা করা শুরু করছে যে আসলে ওরা কি করবে এখন, কারণ এখানে কিন্তু মোটামুটি একটা জব ক্রাইসিস, সেটা সবাই জানে। তারা 20 থেকে 40% টাকা কেটে নিত, এটা এক ধরনের শোষণ। এখন এই সিন্ডিকেটটি বন্ধ হয়ে যাবে এবং দীর্ঘদিন যারা আইডির জন্য অপেক্ষা করতেছিল তারা হয়তো বা এখন আইডি পাবে। ফিনল্যান্ডে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। বাসা ভাড়া, খাবার, পরিবহন এবং অন্যান্য খরচ সামলাতে পার্ট টাইম আয়ের বিকল্প নেই খুব একটা। তাই ওল্টে কাজের সুযোগ না থাকলে নতুন শিক্ষার্থীদের আর্থিক চাপ আরও বাড়তে পারে। ফুড ডেলিভারি কোম্পানি ওল্টের নতুন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে ফিনল্যান্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা নতুন করে ফিনল্যান্ডে আসবেন তাদের ভাবতে হবে প্রাথমিক উপার্জনের পথ নিয়ে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্স দেখিয়ে বিশ্বকাপের নকআউট এবার বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগও। সিয়াটলে জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে পোচেতিনোর দল। কিন্তু সামনে ডি ব্রুইনা, লুকাকুদের অভিজ্ঞ বেলজিয়াম। সিয়াটলে ম্যাচ শুরু সকাল 6টায়। স্বাগতিকদের গর্জন নাকি ইউরোপের অভিজ্ঞতার জয়? সিয়াটলের লুমেন ফিল্ডে সেই উত্তর মিলবে যুক্তরাষ্ট্র বেলজিয়াম মহারণে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16 ওঠা যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে দেখিয়েছে তারা শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার লড়াইয়েও থাকতে চায়। শেষ গ্রুপ ম্যাচে তুরস্কের কাছে হারলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি হয়নি মরিসিও পোচেত্তিনোর শিষ্যদের। ক্রিশ্চিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস ও সের্জিনো ডেস্টের পাশাপাশি একাদশে ফিরেছেন ফরওয়ার্ড ফোলারিন বালোগান। লাল কার্ডে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় 3 গোল করা এই স্ট্রাইকার থাকবেন যুক্তরাষ্ট্রের স্কোয়াডে। মার্কিন কোচ মরিসিও পোচেত্তিনোর দাবি, লাল কার্ডের সিদ্ধান্ত মোটেও ঠিক ছিল না। এটা ফিফার সিদ্ধান্ত। অতীতে যা ঘটেছে তার প্রমাণ ও নজিরের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার কাছে এটা ফুটবলের জন্য ইতিবাচক একটা বিষয়, কারণ পরের ম্যাচ থেকে বা যে ম্যাচটি চলছে সেখান থেকে কোনো অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয় তা পর্যালোচনা করে সিদ্ধান্ত বদলে দেওয়ার সুযোগ থাকবে। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম শিবির। কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেন তিনি জানতেন না যে জুলাই মাসেও এপ্রিল ফুল হয়। তার দাবি বিষয়টি শুধু বেলজিয়ামের নয়, ফুটবলের নীতি নৈতিকতার প্রশ্ন। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ রুডি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আমি একজন প্রধান কোচ, তাই আমার পুরো মনোযোগ থাকবে ম্যাচে এবং আমার দলের দিকে। যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে কারা খেলবে সেটি নিয়ে আমি ভাবছি না। আমি মনোযোগ দিব আমার দল, আগামীকালের মাঠ ও জয়ের দিকে, যেন আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারি। নকআউটে এসে ছন্দে ফিরেছে বেলজিয়াম। মিশরের সঙ্গে ড্র, ইরানের বিপক্ষে গোলশূন্য ম্যাচের পর নিউজিল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়েছিল রুডি গার্সিয়ার দল। ট্রোসার্ড, ডি ব্রুইনা, ডোকু আর লুকাকুদের নিয়ে আক্রমণ ভাগ ভয়ঙ্কর। বিশ্বকাপে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা লুকাকু আর মিডফিল্ডে প্রাণভোমরা ডি ব্রুইনাই হতে পারেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা। তবে এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে বাড়তি শক্তি যোগাচ্ছে স্বাগতিক দর্শকরা। ফুটবল পাগল সিয়াটলের গ্যালারি পুরোপুরি যুক্তরাষ্ট্রের পক্ষেই থাকবে। বিশ্লেষকদের মতে কাগজে কলমে বেলজিয়াম কিছুটা এগিয়ে থাকলেও মাঠের লড়াই হবে সমানে সমান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
কেপ ভার্দে বাধা পেরিয়ে এবার মিশরের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা। আটলান্টায় পৌঁছেছে, কঠোর অনুশীলন শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আফ্রিকান পরাশক্তিকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মেসি সালা দ্বৈরথ নিয়ে বাড়তি রোমাঞ্চ ফুটবল প্রেমীদের মাঝে। অখ্যাত কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরানো এক জয়ে বিশ্বকাপের শীর্ষ 16তে পৌঁছেছে আর্জেন্টিনা। লক্ষ্য এবার কোয়ার্টার ফাইনাল। নকআউটের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ 16 লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিশর। আটলান্টায় পৌঁছানোর পর খুব বেশি বিশ্রামের সুযোগ পায়নি আলবিসেলেস্তেরা। ক্লান্তি দূরে ঠেলে দ্রুতই মাঠে নেমে পড়েছেন তারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তড়িঘড়ি করে এই অনুশীলন সেশন। মাঠের ট্যাকটিক্যাল ড্রিল শুরুর আগে গা গরমের পর্ব সেরে নেন স্ক্যালোনি শিষ্যরা। পুরো অনুশীলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন যথারীতি সুপারস্টার লিওনেল মেসি। তার পায়ের জাদুতেই রাউন্ড অফ 16-এর গেরো কাটাতে চায় আর্জেন্টিনা। প্রতিপক্ষ মিশর বলে ডিফেন্সেও বাড়তি সতর্কতা আলবিসেলেস্তে শিবিরে। পরিসংখ্যান বা শক্তিতে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মিশরকে হালকাভাবে নেয়ার ভুল করবে না চ্যাম্পিয়নরা। রক্ষণে দেয়াল তুলে গতিময় কাউন্টার অ্যাটাকে যে কোনো প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার সামর্থ্য আছে ফারাওদের। এদিকে ম্যাচকে ঘিরে আটলান্টা জুড়ে বইছে আর্জেন্টাইন উন্মাদনা। আসলে মেসিরা যে শহরেই যাচ্ছেন আকাশী নীল সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের গ্যালারিতে গর্জন তুলতে মুখিয়ে আছেন তারা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফেভারিট হয়েও ব্রাজিল জার্মানির মতো জায়ান্টদের বিদায়ের পর আরও সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। প্রবাস সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। বিশ্বকাপে রোনালদো ইয়ামাল ব্লকবাস্টার ফাইট। আইবেরিয়ান ডার্বিতে প্রথমার্ধের সমানে সমান পর্তুগাল স্পেন। সকালে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতের সংকট বাড়তে, বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গে থাকুন সময়ের।